লেখিকা পায়েল দত্তর রাধিকা। ঘুম ভেঙে গেল আবারও সেই একই দুঃস্বপ্ন দেখে। আচ্ছা, স্বপ্ন কি আমাদের অবচেতন মনের প্রতিফলন? তাহলে আমার এই স্বপ্নের মানে কি? কেন দেখি আমি এমন স্বপ্ন? জানি না, সত্যি আমার কাছে কোনো উত্তর নেই। ও, আপনাদের তো বলাই হয়নি, আমি রাধিকা ঠাকুর, বাবা মায়ের একমাত্র সন্তান এবং সিডনির বাসিন্দা। স্বপ্নটা আমি প্রথম দেখি আমার 13 বছরের জন্মদিনে। তারপর থেকে আমার এই 19 বছর বয়স পর্যন্ত প্রতিটি জন্মদিনের রাতে 7 বছর ধরে একই স্বপ্ন ফিরে ফিরে আসে। জানি না এর শেষ কোথায়। আর অদ্ভুত ব্যাপার হলো, এই স্বপ্নটার কথা আমি কোনো দিনও কাউকে বলতে পারিনি, মা বাবাকেও না, এমনকি আমার সবচেয়ে প্রিয় বন্ধু ইভানাকেও না। কিন্তু কেন বলতে পারিনি তার কোনো উত্তর আমার কাছে নেই। প্রতি জন্মদিনের মধ্যরাতে দেখি একটি জঙ্গলের ভেতর বিশালাকায় সুন্দর মন্দির, চারিদিকে ঘণ্টা বাজছে, আরতি হচ্ছে, আর মন্দিরের ভেতরে অসাধারণ অপূর্ব সুন্দরী এক দেবী মূর্তি, তার দিক থেকে চোখ ফেরানো যায় না। আর তার সামনে বড় এক স্বর্ণ প্রদীপ হাতে দাঁড়িয়ে এক অভিজাত রূপসী নারী, বড্ড পবিত্র। মন ভালো করে দেওয়া সেই দৃশ্য চুরমার হয়ে যায় হঠাৎ। মুখোশ পরা কয়েকটি লোক সেই রূপসী নারীকে পিচ মোড়া করে বেঁধে ফেলে, টানতে টানতে নিয়ে যায় মন্দির প্রাঙ্গণ থেকে, তাদের হাতে তলোয়ার। আশেপাশের লোকজনেরা, মন্দিরের পুরোহিত কেউ প্রতিবাদ করে না, ভয়ে সকলেই স্থবির হয়ে দাঁড়িয়ে থাকে। জঙ্গলের আরও ভিতরে নিয়ে যায় সেই নারীকে তারা। সামনে চাঁদের আলোয় দেখা যায় কুলকুল শব্দে বয়ে চলা এক নদী, তার সামনে চিতা জ্বলছে। লোকগুলি তাকে বেঁধে ফেলে জ্যান্ত পুড়িয়ে মারার জন্য চিতায় তুলতে যাবে, ঠিক সেই সময় কার যেন অতি প্রাকৃত অট্টহাসি ভেসে আসে জঙ্গল ভেদ করে। মুখোশধারীরা ভয় পেয়ে যায়। সামনে আলোর বলয়ের মধ্যে দেখা দেন সেই দেবী। আমি পরিষ্কার দেখতে পাই, কিন্তু লোকগুলি পায় না। তীব্র আলোয় চোখ ধাঁধিয়ে যায় তাদের। তারপরে লোকগুলি লুটিয়ে পড়ে মাটিতে, আর নারীটির সব বাঁধন খুলে যায়। দেবী মূর্তিও অদৃশ্য হয়ে অন্ধকার হয়ে যায় সবকিছু, আর ভেসে আসে এক অদ্ভুত গানের সুর। আর তারপরেই ধড়ফড় করে উঠে বসি আমি। আমার এই আধুনিকতায় মোড়া জীবনে এই স্বপ্নের কোনো অর্থ আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। কিন্তু সবকিছুরই তো একটা শেষ থাকে। আমার স্বপ্নেরও যবনিকা পতনের সময় তাই হয়ে এলো। জন্মসূত্রে আমি অস্ট্রেলিয়ার নাগরিক হলেও আমি জানতাম যে আমাদের আদি বাড়ি ইন্ডিয়াতে, যদিও আমি কোনোদিন সেখানে যাইনি। না আমার বাবা মা কোনোদিনও গেছেন আমার জন্মের পর। বাবার কাছে শুধু এইটুকু শুনেছিলাম যে খুব ছোটবেলায় বাবা পিতৃমাতৃহীন হন। বাবার নিঃসন্তান মামা মামিমা কর্মসূত্রে অস্ট্রেলিয়ার বাসিন্দা ছিলেন। তারা বাবাকে দত্তক নেন ও নিজেদের কাছে নিয়ে আসেন। আর মাও বহু বছর এখানেই, তার বাবা মা অর্থাৎ আমার দাদু দিম্মা এখানেই কাছাকাছি থাকেন। আর আমার একমাত্র মামা কুইন্সল্যান্ডের বাসিন্দা। কাজেই ইন্ডিয়া যাওয়ার তাগিদ কারো মধ্যেই দেখিনি কখনো। আমি নিজেও নিজের জীবন নিয়ে ব্যস্ত ছিলাম। স্বপ্ন দেখার ঘটনার 2-1 দিন পরে আমি ইউনিভার্সিটি থেকে ফিরেছি সবে মাত্র। মা বাবার কাছ থেকে ফেরার সময় তখনও হয়নি। ডুপ্লিকেট চাবি দিয়ে ঘর খুলে ঢুকতেই বাবার ফোন। বাবার কিছু একটা ভীষণ জরুরি নম্বর জানার ছিল অফিসিয়াল কাজের জন্য, তাই বাবা বললেন তার আলমারি খুলে একটি পেপার দেখে নম্বরটি দেখে জানাতে বললেন। তার চাবি কোথায় আছে বলে দিলেন আমাকে। আলমারি খুলে বাবার ফাইলপত্র খুঁজে নম্বরটা বললাম। বাবার ফাইল গুছে ঠিকমতো রেখে আলমারি বন্ধ করতে যাব, হঠাৎ চোখে পড়ল একদম নিচের তাকে একটা বড় লাল অ্যালবাম। যদিও বাবা মার অনুপস্থিতিতে এ কাজ করা অনুচিত বলে মনে হচ্ছিল, তবু ওটা খুলে দেখার ইচ্ছে আমি কিছুতেই অবদমন করতে পারলাম না। আলমারির সামনে হাঁটু মুড়ে বসে পড়লাম। আস্তে করে সাবধানে বের করলাম অ্যালবামটা। খুলতে চমকে উঠলাম, এ কাকে দেখছি আমি? সেই অসম্ভব রূপসী নারী যাকে আমি প্রতি জন্মদিনে স্বপ্নে দেখি। তিনি বসে আছেন একটি সিংহাসনে, আর তার চেয়েও অদ্ভুত ব্যাপার,
তার কোলে যে সুবেশ শিশু সন্তান বসে, সেটি আমার বাবার ছোটবেলার ছবি। আমি বাবার ছোটবেলার ছবির সাথে পরিচিত, কারণ আমার গ্র্যান্ডপা অর্থাৎ বাবার মামার ঘরে বাবার ছোটবেলার একটা ছবি বড় করে বাঁধিয়ে রাখা রয়েছে। কেমন একটা ঘড়ির মধ্যে পাতা উল্টে দেখতে লাগলাম। মনে হচ্ছে ফেয়ারি টেলসের পাতা থেকে উঠে আসা রাজা রানী প্রাসাদের ছবি সব। আর সব ছবির শেষে সেই স্বপ্নে দেখা মন্দির আর দেবী মূর্তির ছবি। কাদের ছবি? বাবার সাথে এনাদের কি সম্পর্ক? এনারাই কি তবে আমাদের পূর্বপুরুষ? না, আমাকে জানতে হবেই। এতদিন কাউকে বলিনি স্বপ্নের কথা, আজ বলতেও হবে আর জানতেও হবে। আমি জানি আমাকে একজনই হেল্প করতে পারে, গ্র্যান্ডপা। গ্র্যান্ডপারা থাকে এখান থেকে 50 কিলোমিটার দূরে সুন্দর একটা ফার্ম হাউসে। বিকেলে বাবা মা ফিরতে জানালাম যে এই উইকেন্ডে আমি গ্র্যান্ডপার কাছে যেতে চাই। যদিও আমার জন্মদিনের পার্টিতে ওনারা এসেছিলেন, তাই বাবা মা একটু অবাক হলেও কিছু বললেন না, কারণ আমি ওনাদের খুবই আদরের। মা বলল, কিন্তু আমরা তো এই উইকে তোমার সাথে যেতে পারবো না, মিয়ার বাড়িতে ইনভিটেশন আছে। মিয়া মায়ের কলিগ। আমি বললাম, মনে আছে মা, আমি একাই ড্রাইভ করে চলে যাব। উইকেন্ডে সকাল সকাল বেরিয়ে পড়লাম বাবা মার সঙ্গে ব্রেকফাস্ট করার পর। গ্র্যান্ডপার দিউ, গ্র্যান্ডমাকে আমি ওই নামেই ডাকি ছোট থেকে। আমাকে দেখে তারা ভীষণ খুশি হয়ে বললেন, এই উইকেন্ডটা আমাদের দারুণ কাটবে। যদিও বাবা ফোনে বলেছিলেন আমি যাব, তাই ওনারা জানতেন। দুপুরে খাওয়া দাওয়ার পর বাগানে বসে গল্প করতে করতে গ্র্যান্ডপাকে বললাম, আজ তোমাকে আমার কিছু বলার আছে, আর তোমার কাছ থেকে অনেক কিছু জানার আছে। তুমি আমাকে সব কথা বলবে তো, যা যা আমি জানতে চাইব? গ্র্যান্ডপার দিউকে সব কথা খুলে বললাম, আমার এত বছরের স্বপ্নের কথা, হঠাৎ করে বাবার আলমারিতে অ্যালবাম দেখার কথা। গ্র্যান্ডপা বললেন, দিদি ভাই, এতদিন ধরে এই কষ্ট কেন বয়ে বেড়ালে? কেন আগেই বললে না? দিউ আমাকে জড়িয়ে ধরলেন আর গ্র্যান্ডপাকে বললেন, সত্যি এমনও সম্ভব? তুমি ওকে সবটা খুলে বলো। গ্র্যান্ডপা বলতে শুরু করলেন, যার কোলে তোমার বাবার ছবি তুমি দেখেছ বা যাকে তুমি স্বপ্নে দেখো, তিনি তোমার বাবার ঠাকুমা। তোমার বাবার দাদু ছিলেন ইন্ডিয়ার এক রাজবাড়ির একমাত্র উত্তরাধিকারী। পাশের রাজ্যের রাজবংশের সাথে তাদের ভয়ঙ্কর শত্রুতা ছিল ওই মন্দিরের অধিকার নিয়ে, কারণ ওখানকার সমস্ত মানুষজনের বিশ্বাস ছিল যে ওই মন্দির যে রাজবাড়ির অধীনে থাকবে তাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, আর তাদের উন্নতিও কেউ আটকাতে পারবে না। 5 পুরুষ ধরে ওই মন্দিরের অধিকার ছিল তোমাদের বংশের, কিন্তু পাশের রাজ্যের রাজকুমার সিংহাসনে বসেই ষড়যন্ত্র করতে শুরু করেন ওই মন্দির দখলের জন্য, কারণ কোনো দিক থেকে তিনি তোমার বাবার দাদু অর্থাৎ আদিত্য প্রতাপের সমকক্ষ ছিলেন না। তার ধারণা হয়েছিল ওই মন্দির তার দখলে এলেই তিনি উন্নতির শিখরে পৌঁছে যাবেন। তোমার বাবার বাবা মানে তোমার দাদু অরুণ প্রতাপ ছিলেন ঘোরতর নাস্তিক এবং বিজ্ঞানে বিশ্বাসী। তিনি কোনোদিনও বাবা মার হাজার অনুরোধে পুজো করতে যেতেন না। তোমার বাবার মা অর্থাৎ তোমার ঠাকুমা এবং আমার একমাত্র দিদি ভীষণ সুন্দরী, বিদুষী ও গুণী ছিল। আমরা তোমার বাবার মতো রাজবংশের না হলেও উচ্চ বংশ ছিল আমাদের। আমার বাবা ছিলেন ভীষণ নামকরা ডাক্তার এবং আদিত্য প্রতাপের বন্ধু। উনি দিদিকে ভীষণ স্নেহ করতেন এবং একমাত্র ছেলের সাথে বিয়ে দিয়ে বন্ধুত্বটা পাকা করেন আমাদের রাজবংশ না হওয়া সত্ত্বেও। কিন্তু আমাদের দুর্ভাগ্য, তোমার বাবার জন্মের কিছুদিনের মধ্যেই একটি অ্যাক্সিডেন্টে তোমার দাদু ঠাকুমা দুজনেই মারা যান। একমাত্র ছেলে বৌমার এইভাবে অকাল প্রয়াণে আদিত্য প্রতাপ এবং তোমার বাবার ঠাকুমা আনন্দময়ী দেবী প্রচণ্ড ভেঙে পড়েন। ততদিনে রাজতন্ত্রের অবসান হলেও পাশের রাজ্যের নারায়ণ দেব কিন্তু মন্দির দখলের কথা বলেননি। তিনি তাদের এই অসহায় অবস্থার সুযোগ কাজে লাগিয়ে আদিত্য প্রতাপকে খুন করেন। ততদিনে আমিও বাবার মতো ডাক্তার হয়েছি। আমার বিদেশি ডিগ্রি অর্জনের ইচ্ছে বরাবরই ছিল। মা আগেই গত হয়েছিলেন। দিদি চলে যাওয়ার শোকটা বাবা আর নিতে পারেননি। দিদি চলে যাওয়ার পর মাস 3 মধ্যে আমি পাড়ি জমাই বিদেশে।
তোমার বাবা তার দাদু ঠাকুমার কাছে ভালোই থাকবেন ভেবেছিলেন, কিন্তু মাস 6 বাদে খবর আসে আদিত্য প্রতাপের খুন হওয়ার। চিন্তায় আমি ঠিক করি কিছুদিনের জন্য দেশে ফিরে যাব। আনন্দময়ী এত বিপর্যয়ও তোমার বাবাকে মানুষ করার জন্য শক্ত হাতে হাল ধরেছিলেন, কিন্তু নারায়ণদেব ওই মন্দির প্রতিষ্ঠা দিবস উদযাপনের দিন আনন্দময়ী এবং তোমার বাবাকে খুন করার পরিকল্পনা করেন। এই পর্যন্ত বলে গ্র্যান্ডপা একটু থামলেন, তারপর বললেন, এরপর ঠিক সেটাই ঘটেছিল যা তুমি স্বপ্নে দেখো। অদ্ভুতভাবে বেঁচে যান আনন্দময়ী। রাতে দেবী তাকে স্বপ্নে দেখা দিয়ে বলেন যে তার বংশের উত্তরপুরুষ এসে আবার তার পুজো শুরু করবে, ততদিন পর্যন্ত কেউ তার পুজো করতে পারবে না। অদ্ভুতভাবে মন্দিরের দরজা সেই রাত্রে বন্ধ হয়ে যায়, কেউ খুলতে পারেনি, ভেঙে ফেলতেও পারেনি। পরের দিন সকালে আমি পৌঁছই ইন্ডিয়াতে। আনন্দময়ী দেবী আমাকে ডেকে সব কথা বলেন এবং অনুরোধ করেন আমি যেন তোমার বাবার দেখাশোনার ভার নিই। তোমার বাবাকে নিয়ে 1 সপ্তাহের মধ্যে আমি ফিরে আসি। আসার আগে তার একান্ত অনুরোধে আমি বিয়ে করি তোমার দিউকে, অর্থাৎ আনন্দময়ী দেবীর ছোট বোনের মেয়েকে। এই পর্যন্ত শুনে আমি গ্র্যান্ডপাকে জিজ্ঞেস করলাম, আর আনন্দময়ী দেবী মানে বাবার ঠাকুমা? গ্র্যান্ডপা বললেন, তিনি ওখানেই ছিলেন। নারায়ণদেব ও ওই ঘটনার পর চুপ করে গিয়েছিল। তাছাড়াও তিনি অনেকদিন হলো পৃথিবীর মায়া কাটিয়েছেন। আমি জিজ্ঞেস করলাম, উনি বাবাকে আমাদেরকে দেখতে চাননি কখনো? গ্র্যান্ডপা বললেন, তোমার বাবাকে যখন আমি নিয়ে আসি তোমার বাবার বয়স মাত্র 4 বছর। তোমার বাবাকে এত কথা বলতে উনি বারণ করেছিলেন। ওনার মনে হতো ওখান থেকে দূরে থাকলে তোমার বাবার জীবন সুন্দর থাকবে। পরে তোমার বাবা বড় হতে সব কথা আমরা খুলে বলেছিলাম। আমরা চেয়েছি, বলেছিও ওনাকে এখানে আসতে। তোমার বাবা মাও অনেকবার কথা বলেছে। আমি আর তোমার দিও কয়েকবার গেছিও ওখানে, কিন্তু উনি রাজি হননি কোনোভাবেই। তবে শেষবার যখন উনি ফোন করেছিলেন উনি আমাদের বলেছিলেন যে ওনার উত্তরপুরুষ এলে যথাসময়ে যেন আমরা তাকে একবার ইন্ডিয়াতে নিয়ে যাই। সেই মন্দির আজও বন্ধই রয়েছে। সে গেলেই নাকি আবার পুজো শুরু হবে, আর তার উত্তরপুরুষ নাকি নিজেই জানতে পারবে সব কথা। অদ্ভুত ব্যাপার কি জানো দিদি ভাই, যেদিন উনি পৃথিবী ছেড়ে চলে যান সেই দিন রাতেই তোমার জন্ম। আমি বললাম, আর ওই মন্দির? তোমার কি মনে হয় গ্র্যান্ডপা, আমি তো ওই বংশের উত্তরসূরি। আমি গেলে সত্যি কি এত বছর পর ওই মন্দিরের দরজা খুলবে? দিউ বললেন, এতক্ষণে কিছু জিনিস সময়ের ওপর ছেড়ে দিতে হয় দিদি। এতদিন পরে স্বপ্নের মানে খুঁজে পেয়ে এখন শুধু সময়ের অপেক্ষা আমার। শেষ পর্যন্ত বহু প্রতীক্ষিত সেই দিনটা আমার জীবনে চলেই এলো, ইন্ডিয়া যাওয়ার দিন। সেদিন গ্র্যান্ডপার বাড়িতে সবকিছু খুলে বলার পর, ওনার কাছ থেকে সবকিছু শোনার পর থেকেই মনটা শান্ত যেমন হয়েছিল, আমার স্বপ্ন রহস্যর একটা হদিশ পেয়ে তেমনই মনটা উন্মুখ হয়েছিল অজানা এক যাত্রাপথে পাড়ি দেওয়ার জন্য। গ্র্যান্ডপার দিউ আমার মনের এই অস্থিরতা অনুভব করেছিলেন। বাবা মার সঙ্গে খুব তাড়াতাড়ি কথাও বলেছিলেন যাতে আমরা একবার ওখানে যাই। বাবার একটু দ্বিধা ছিল সত্যি আমাকে নিয়ে ওখানে যাওয়া উচিত কিনা ভেবে, কিন্তু গ্র্যান্ডপার দিউ আমাদের সাথে যাবে বলাতে বাবা আর মা শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। আজই সেই দিন। প্লেনটা যখন টেক অফ করলো সিডনি এয়ারপোর্ট থেকে, তখন প্লেনের চেয়ে দ্রুত গতিতে ছুটছিল আমার মন। আমি ওখানে পৌঁছানোর আগেই সে যেন গিয়ে রাজবাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছিল। যদিও দিউ আমাকে বলেছেন আমাদের ওই রাজবাড়ি নাকি এখন ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের অধীনে। আনন্দময়ী দেবী অর্থাৎ বাবা ঠাকুমা ওরফে দিউর মাসিরানী মারা যাওয়ার আগেই নাকি এসব ব্যবস্থা করে গিয়েছিলেন। এখন ওই রাজবাড়ি একটি দর্শনীয় হেরিটেজ। সকাল 11টা থেকে বিকেল 5:30 পর্যন্ত জনসাধারণের জন্য খোলা থাকে। যদিও গ্র্যান্ডপা কিসব বিশেষ অনুমতিপত্র করিয়েছেন যাতে আমাদের ওখানে সকাল সকাল যেতে কোনো অসুবিধে না হয়। আর আমরা গিয়ে উঠব রাজবাড়ির খুব কাছেই দিউর ভাইয়ের বাড়িতে। সিডনি থেকে কলকাতা যাওয়ার আমাদের ফ্লাইট ছিল দিল্লি হয়ে। দীর্ঘ 15 ঘন্টা পার করে কলকাতা বিমানবন্দরের রানওয়ে ছিল আমাদের প্লেন। ওখান থেকে বড় গাড়ি বুক করা ছিল আগে থেকেই। আরও দীর্ঘ প্রায় 6 ঘন্টা সফরের পর গিয়ে পৌঁছলাম যখন, তখন সূর্য প্রায় অস্তাচলে। দিউর ভাইয়ের বাড়ি দেখে আমি বেশ অবাক হলাম, কারণ বাড়ি না বলে ওটাকেও ছোটোখাটো একটা প্যালেসই বলা চলে।
বাবার দিকে তাকালাম একবার। হয়তো আমার মতো বাবারও নিজের পিতৃপুরুষের জায়গায় এসে কিছু অবর্ণনীয় অনুভূতি হচ্ছিল, যা কারোর সাথে ভাগ করে নেওয়া যায় না। আমি বাবার কাছে গিয়ে দাঁড়ালাম, বাবার হাতটা ধরলাম। বাবা আমার দিকে একবার তাকালো, তারপর আমার হাতটা আরও শক্ত করে ধরে হাসলো একটুখানি। ততক্ষণে বিশালাকৃতির সোনালি কারুকাজ করা দরজাটা খুলেছে। পাল্লা ধরে দাঁড়িয়ে একজন দারোয়ান গোছের বয়স্ক কিন্তু বেশ শক্তপোক্ত মানুষ তিনি হাসছেন। তাকে দেখে দিউ হাসি মুখে বললেন, কেমন আছো রামচরণ? মানুষটি কিছু উত্তর দেওয়ার আগে পেছন থেকে বেরিয়ে এলেন দিউর ভাই। দিউকে জড়িয়ে ধরে বললেন, এলি শেষ পর্যন্ত দিদিয়া? তোরা যতক্ষণ পর্যন্ত না এসে পড়ছিস বিশ্বাস হচ্ছিল না যেন। দিউর ভাইকে আমি দেখেছি আগেও একবার, তখন আমি ছোট, বছর 10-এর। উনি আর ওনার স্ত্রী সিডনি বেড়াতে গিয়েছিলেন দিউর কাছে। ওনাকে আমি নাম দিয়েছিলাম গুলু দাদু। ভীষণ রকম সুদর্শন উনি, তাই গুড লুকিংয়ের শর্ট ফর্ম আর কি। ওনার স্ত্রীও ভারী মিষ্টি দেখতে, আর তেমনি মিষ্টি স্বভাব। বাচ্চাদের এক মুহূর্তে আপন করে নেওয়ার একটা সহজাত ক্ষমতা ছিল ওনার, তাই ওনার নাম দিয়েছিলাম সুইট হার্ট দিউন। ছোটদের ছেলে মানুষই বুদ্ধি যেমন হয় আর কি। সবার সাথে একটু কথা বলে আমার দিকে ফিরলেন গুলু দাদু। বললেন, কি দিদি ভাই, এখনো তোমার গুলু দাদু গুলু আছে নাকি বুড়ো হয়ে গেছে? তবে আমার দিদি ভাইটি কিন্তু দারুণ সুন্দরী হয়েছে, আর হবে নাই বা কেন, রাজকুমারী বলে কথা। আমি উত্তরে হাসলাম, তারপর বললাম, গুলু দাদু তুমি এভারগ্রিন। সবাই হাসলো আমার কথায়। তারপর সবাইকে উনি বাড়ির ভেতর নিয়ে যেতে যেতে বললেন, চলো চলো, আগে সবাই গরম জলে স্নান করে খেয়ে দিয়ে একটু বিশ্রাম করো তো, অনেক দীর্ঘ পথ পেরিয়ে এসেছো যে। ভেতরে ঢুকে বাকি সবার সাথে দেখা হলো। আবার এক প্রস্থ কথোপকথনের পালা। ওখানে গুলু দাদু দিউন ছাড়াও থাকেন গুলু দাদুর ছেলে মাধব মামা, তার স্ত্রী দীপ্তি মামিমা, তাদের ছেলে মাদল আর মেয়ে মধুরিমা। সে আমারই বয়সী। মাদলের বয়স বছর 15। মাধব মামার আরেক যমজ ভাই আছেন মল্লার। উনি কর্মসূত্রে মুম্বাইতে থাকেন নিজের পরিবার নিয়ে। এছাড়াও এখানে বিভিন্ন কাজকর্মের জন্য রামচরণ দাদু ছাড়াও আরও 3 জন রয়েছে। তাদের মধ্যে একজন রামচরণ দাদুর স্ত্রী মতি, তিনি এ বাড়িতে রান্নাবান্নার বেশিরভাগটাই সামলান। মধুরিমা আমাদের থাকবার ঘর দেখিয়ে দিল সাথে করে নিয়ে গিয়ে। গ্র্যান্ডপার দিউর ঘর গুলু দাদুদের বেডরুমের পাশে। বাবার মায়ের থাকার ঘর আর আমার থাকবার ঘর একটা বিরাট বড় বারান্দা দিয়ে সংযুক্ত একসাথে। মা আমাকে বলল যে, রু, তোমার যদি এত বড় ঘরে একলা থাকতে অসুবিধা হয়, তুমি রাতে আমাদের কাছে ঘুমিও। হ্যাঁ, মা আর বাবা আমাকে রু নামেই ডাকে। আমি মাকে বললাম, মাম তুমি চিন্তা করো না, আমার ভয় লাগবে না, আর যদি কোনো অসুবিধে হয় আমি চলে আসবো তোমাদের কাছে। আমি জানি মা মুখে কিছু বলছে না, কিন্তু এই সমস্ত ঘটনা শোনার পর থেকে আমায় নিয়ে খুবই দুশ্চিন্তায় আছে। আমি মাকে জড়িয়ে ধরে গালে একটা চুমু খেয়ে বললাম, মা আমার ভালো লাগছে সবার সাথে। মা হাসল। মধুরিমা বলে গেছিল বাথরুমে গিজার আছে, তাই গরম জল পেতে খুব একটা সমস্যা হবে না। ঘর দেখে যেমন অবাক হয়েছিলাম, বেডরুম সংলগ্ন বাথরুমে ঢুকেও তাক লাগলো। এত বড়, সাজানো গোছানো এবং আধুনিক সমস্ত ব্যবস্থাই মজুদ। রাজকীয় বলা চলে। খুব আরামে স্নান সারতে ক্লান্তি অনেকটাই চলে গেল। বাইরে বেরিয়ে বাবা মার ঘরে ঢুকে দেখি কেউ নেই। কোথায় সবাই? কেন জানি না, সব কিছুই কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে আমার কাছে। এখানে পা দেওয়ার পর থেকে অদ্ভুত একটা আনন্দ, শান্তি হচ্ছে, কেন জানি না। এখন শুধু কাল সকালের অপেক্ষা। গ্র্যান্ডপা বলেছিল কাল ভোরেই আমরা আমাদের বাড়ি, অর্থাৎ যা একসময় আমার পূর্বপুরুষদের পদচারণে মুখর হয়ে থাকত, সেই রাজবাড়িতে যাব। তবে আমি আরও অধীর হয়ে আছি আমার স্বপ্নে দেখা সেই মন্দিরটার জন্য। সত্যি কি আমি পারবো এত বছরের বন্ধ হয়ে থাকা মন্দিরটার দরজা খুলতে? এই সব ভাবতে ভাবতে আমি কখন এসে দাঁড়িয়েছি গ্র্যান্ডপাড়া যে ঘরে আছে সেই ঘরটার সামনে। দেখলাম সবাই ওই ঘরের কিছু কথা বলছে। গুলু দাদু আর দিউনের মুখে নিজের নামটা শুনতে পেয়ে থমকে দাঁড়িয়ে পড়লাম নিজের অজান্তেই। দিউন বলছে, সত্যি কি অদ্ভুত ব্যাপার, মাসি রানীর সঙ্গে রাধিকার কি অদ্ভুত মিল। সেই অসাধারণ রূপ, সেই বড় বড় বাদামি চোখ, সেই টিকালো নাক, সেই গোলাপি ঠোঁট।
এক মাথা রেশমি বাদামি চুলের ঢাল, মনে হয় মাসি রানীর আধুনিক রূপ। তবে রাধিকা আরও অনেকটা বেশি ফর্সা, বোধহয় জল হাওয়ার তফাত। ঠিক তখনই গ্র্যান্ডপা আমায় দেখতে পেয়ে ভেতরে ডাকল। আমি আর কিছু বললাম না কাউকে। রাতে ডিনারের টেবিলে গিয়ে দেখলাম শ্বেত পাথরের টেবিলটাতে 12 জন মানুষ খুব আরামে খেতে পারেন। খাওয়া দাওয়ার পর আমরা যে যার ঘরে চলে গেলাম। গুলুদাদু বললেন, সকাল 6টার সময় কাল আমরা রাজবাড়িতে যাব। সাদা চাদর পাতা ধবধবে বিছানায় শুয়ে আগামীকালের কথায় চিন্তা করতে করতে কখন যে দু চোখের পাতা এক হয়ে গেল জানি না। পরের দিন যখন আমার ঘুম ভাঙল তখন ভোর 5টা। তাড়াতাড়ি উঠে খাট থেকে নেমে জানালার ধারে গেলাম, ভারী পর্দাটা ধরে টান দিলাম। পর্দা সরে যেতেই অল্প আলো আধারিতে দূরে পাহাড় আর সবুজে ঘেরা জায়গাটা দেখে এক অদ্ভুত প্রশান্তি এলো মনে, যেন এই সময়টার জন্যই আমি অপেক্ষা করছিলাম। স্নান সেরে তৈরি হয়ে যখন বাবা মার ঘরে গেলাম, দেখি বাবা মা আগেই তৈরি হয়ে অপেক্ষা করছে আমার জন্য। মা বলল, আমরা তোর ঘরে যাচ্ছিলাম। আমি বললাম, তাড়াতাড়ি চলো, বেরোই। বাবা হাসলো আমার কথা শুনে, বলল, বিশ্বাস কর রু, তোর চেয়ে কম উদ্গ্রীব আমিও নই। আমি বাবাকে বললাম, সত্যি রুট কথাটা এতদিন শুধু পড়েছি, সেটা যে এমন তীব্রভাবে আকর্ষণ করে এই প্রথম জানলাম। আগেই বলেছি গুলু দাদুর বাড়িটা রাজবাড়ির কাছাকাছি, আর গ্র্যান্ডপা আসার আগেই অনুমতিপত্র করিয়ে রেখেছিলেন গুলু দাদু, যাতে কোনো ট্যুরিস্ট আসার আগেই নিরিবিলিতে আমরা নিজেদের পূর্বপুরুষের ফেলে যাওয়া অতীতের অলিগলিতে নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারি, অনুভব করতে পারি তার গভীরতা। বাবা মা গ্র্যান্ডপা দিউ ছাড়াও আমাদের সাথে চলল গুলু দাদু ও মধুরিমা। চারিদিকের সবুজ সৌন্দর্য ভরা প্রকৃতির মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমি গ্র্যান্ডপাকে জিজ্ঞেস করলাম, গ্র্যান্ডপা, তোমাদের বাড়ি সেটার কি হলো? গ্র্যান্ডপা বলেন, আমাদের বাড়িও অনেক বড় ছিল রে দিদি ভাই, সেই বাড়ি আমি দান করে দিয়েছিলাম। বাবার নামে সেখানে একটি হাসপাতাল তৈরি হয়েছে, যাওয়ার আগে তোকে নিয়ে যাব দেখাতে। কথায় কথায় আমরা পৌঁছে গেলাম রাজবাড়ির সামনে। রাজবাড়ি রক্ষণাবেক্ষণ করে এমন দুজন আগে থেকেই আমাদের অপেক্ষা করছিলেন গেটে। বাবারও হয়তো একটা অভূতপূর্ব অনুভূতি হচ্ছিল সেখানে পৌঁছে। তার পূর্বপুরুষের বাসস্থান শুধু নয়, এই রাজবাড়ি তার জন্মস্থানও। কিন্তু এই সমস্ত অনুভূতি ছাড়িয়ে আমার মধ্যে এক অন্য আমির অস্তিত্ব যেন জেগে উঠছিল। মনে হচ্ছিল এই সমস্ত কিছু যেন আমার বড্ড চেনা, বড্ড আপন। এই সময় মধুরিমা আমায় ফিসফিস করে বলল, জানো তো, আমরা বিভিন্ন বইতে পড়ি, শুনি যে পুরনো রাজবাড়িতে গেলে অদ্ভুত অনুভূতি হয়। অনেকে তো এও বলে যে গা ছমছম করে, কিন্তু এইখানে এলে একটা ভীষণ ভালো অনুভূতি হয়। আমার তো ভালো না লাগলেই বিকেলবেলা সাইকেল নিয়ে ঘুরতে ঘুরতে এখানে আসি। এখানকার সমস্ত লোকে বিশ্বাস করে এই পজিটিভ ব্যাপারটা দেবী বনশক্তি মায়ের প্রভাব। বুঝতে পারলাম মধুরিমা আমার স্বপ্নে দেখা দেবীর কথাই বলছে, দেবী বনশক্তি। ভেতরে ঢুকে গুলু দাদু আর গ্র্যান্ডপা সবকিছু ঘুরে ঘুরে দেখিয়ে বলতে লাগলেন কোথায় কি ছিল, কি হতো সেই সময়। আমি এলোমেলো পায়ে ঘুরছিলাম, কিছু কথা কানে যাচ্ছিল, কিছু যাচ্ছিল না। হঠাৎ আমি দাঁড়িয়ে পড়লাম। কথা বলতে বলতে সবাই একটু এগিয়ে গেছিল। আমি অনুভব করলাম আমি যেন আর আমার মধ্যে নেই। কিছু একটা আমার করা দরকার এক্ষুনি। বাদিকের বারান্দা দিয়ে হনহন করে হাঁটতে শুরু করলাম, কোনো দিকে না তাকিয়ে। কিছুটা যাওয়ার পর থমকে দাঁড়ালাম একটা বিরাট ঘরের সামনে। ঘরের ভেতর দেওয়াল জোড়া আনন্দময়ী আর আদিত্য প্রতাপের অয়েল পেন্টিং। হাসি মুখে দুজন দাঁড়িয়ে, আরতির থালা হাতে দেবী বনশক্তির মন্দিরের সামনে। আমি এগিয়ে গিয়ে পেন্টিংটার নিচে হাত দিয়ে চাপ দিলাম ছোট একটি লুকিয়ে থাকা নীল বোতামে। ঘর ঘর শব্দ করে অয়েল পেন্টিংটা সরে গেল। আমার সামনে একটা খোলা রূপোলি দরজা, তার সামনে দিয়ে নেমে গেছে একটা লম্বা সিঁড়ি। আবছা আওয়াজ কানে আসছে, ওরা বোধহয় আমাকে খুঁজতে খুঁজতে এগিয়ে আসছে। কিন্তু এখন দাঁড়িয়ে থাকলে চলবে না, ওরা সবাই আমাকে ঠিক খুঁজে নেবে। দ্রুত পায়ে নামতে শুরু করলাম সিঁড়ি বেয়ে। সিঁড়ি শেষ করে খুব চেনা সুরঙ্গে রাস্তাটা ধরে হাঁটতে শুরু করলাম। রাস্তাটা শেষ হলো একটা ছোট গেটে এসে, এক টান দিতেই খুলে গেল। ভেতরে ঢুকে দাঁড়ালাম মা বনশক্তির সামনে। একই রকম সুন্দর, একই রকম ঝকঝকে আজও মা আর মায়ের মন্দির দুটোই।
এত বছরেও কোনো ধুলো, কোনো মালিন্য স্পর্শ করেনি। জোরে জোরে সামনের ঘণ্টাটা 3 বার বাজিয়ে প্রণাম করলাম মাকে। মা বনশক্তির মুখেও যেন প্রশান্তির হাসি। বললাম, মা, আমি এসেছি তোমার কাছে। এবার আবার তুমি দর্শন দাও তোমার ভক্তদের, ক্ষমা করে দাও সবার সব দোষ ত্রুটি। গিয়ে খুলে দিলাম মন্দিরের বড় দরজাটা। সকালের ঝকঝকে সূর্যের আলোয় ভরে উঠল মা বনশক্তির মন্দির। গ্রান্টপাড়া সবাই যখন আমাকে খুঁজতে খুঁজতে মন্দিরে এসে পড়েন, তখন নাকি কোনো জ্ঞান ছিল না আমার। মায়ের সামনে মাটিতে পড়েছিলাম। এরপর আমরা আরও দিন 15 ছিলাম ইন্ডিয়াতে। অনেক ঘুরেছি, আনন্দ করেছি সবার সাথে। দেবী বনশক্তির মন্দির আবার খুলে দেওয়া হয়েছিল জনসাধারণের জন্য। একদিন নাকি নারায়ণ দেবের পরিবারের লোকজনেরা এসেছিলেন মন্দিরে দর্শনে। গুলু দাদুই বলছিলেন, তবে মন্দির খোলার রহস্য যতটা সম্ভব গোপন রাখা হয়েছিল আমাকে মিডিয়ার হাত থেকে বাঁচাতে। সবাই জেনেছিল অলৌকিকভাবে খুলেছে মন্দির। এ ব্যাপারে পুরাতত্ত্ব বিভাগের অফিসাররা আমাদের অনেক সহযোগিতা করেছিলেন। আর হ্যাঁ, আমরা সিডনি ফিরে আসার পর দিউ আমাকে দিয়েছিলেন হিরে জহরতে মোড়া ভীষণই দুর্মূল্য একটি নেকলেস। বলেছিলেন, মাসি রানী কিছু গয়না তোর জন্য রেখে গেছিলেন, আরও আছে, কিন্তু সেইগুলো তোর বিয়ের সময় দেব। তবে এইটা খুব স্পেশাল। মাসি রানীর বিয়েতে তার শাশুড়িমা তাকে দিয়েছিলেন। খুব যত্ন করে রাখিস দিদি ভাই। আর এইটা তোর দিউর তরফ থেকে, তোর রক্ষা কবচ। বলে পরিয়ে দিয়েছিলেন একটি সোনার চেন, যাতে ঝুলছে মা বনশক্তির মূর্তির লকেট। আজকের গল্পটি একটু অন্যরকম। সবসময় যে গল্পগুলি আমি করি সেরকম নয়, একটু অন্য টাইপের। আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের গল্পটি কেমন লাগলো। আর যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।